নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন বাংলা সাহিত্যের ইতিহাসের অনুবাদ সাহিত্যের রামায়ণ মহাকাব্যের যে অনুবাদক কীর্তিবাস ওঝা সম্পর্কে আমরা যে প্রশ্নোত্তরগুলো স্কুল সার্ভিস কমিশনে আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কীর্তিবাস সম্পর্কিত আলোচনা যে প্রশ্নগুলি কেমন ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর আলোচনা আমরা শুরু করা যাক আজকের কীর্তিবাস ওঝা সম্পর্কিত যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি। তো আজকের অনুবাদ সাহিত্যের রামায়ণ মহাকাব্যের যে অনুবাদক কীর্তিবাস ওঝার সম্পর্কিত প্রথম প্রশ্ন, বাংলা অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা কি কি? তো বাংলা অনুবাদ সাহিত্যের মূলত বাংলা অনুবাদ সাহিত্যের যেগুলো সংস্কৃত থেকে বাংলা অনুবাদ হয়েছে সেই বাংলা অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা হলো, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, আর একটা হচ্ছে ভাগবত। এরপর চলে যাব আমরা এর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের অনুবাদ সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? প্রাক চৈতন্য যুগের অনুবাদ সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? প্রাক চৈতন্য যুগের অনুবাদ সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন কীর্তিবাস ওঝা। পরবর্তী প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন, কীর্তিবাস কোন শতকের কবি? কীর্তিবাস মূলত পঞ্চদশ শতকের কবি। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই অর্থাৎ চতুর্থ প্রশ্ন, কীর্তিবাসের পিতা ও মাতার নাম কি? কীর্তিবাসের পিতার নাম হচ্ছে বনমালী আর মাতার নাম হচ্ছে মালিনী। পঞ্চমতম প্রশ্ন, কীর্তিবাস কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? আনুমানিক 1386 থেকে 98 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে কীর্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, বাংলা অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা কি? বাংলা অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা হচ্ছে রামায়ণ, মহাভারত আর ভাগবত। দ্বিতীয় প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের অনুবাদ সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? প্রাক চৈতন্য যুগের অনুবাদ সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন কীর্তিবাস ওঝা। তৃতীয়, কীর্তিবাস কোন শতকের কবি? কীর্তিবাস হচ্ছেন পঞ্চদশ শতকের কবি। চতুর্থ, কীর্তিবাসের পিতা ও মাতার নাম কি? কীর্তিবাসের পিতার নাম বনমালী আর মাতার নাম মালিনী। পঞ্চম প্রশ্ন, কীর্তিবাস কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? আনুমানিক 1386 থেকে 98 খ্রিস্টাব্দে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে কীর্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। এবার আমরা দেখব কীর্তিবাস ওঝা সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলো। কীর্তিবাস ওঝা সম্পর্কিত পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষষ্ঠ প্রশ্ন, কীর্তিবাসের রামায়ণের নাম কি? কোন শতাব্দীতে লেখা? তো কীর্তিবাসের রামায়ণের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী এবং এটি আনুমানিক পঞ্চদশ শতকে লেখা। সপ্তম প্রশ্ন, কীর্তিবাস ওঝার কৌলিক উপাধি কি ছিল? কীর্তিবাস ওঝার কৌলিক উপাধি ছিল মুখুটি বা মুখোপাধ্যায়। অষ্টম প্রশ্ন, কীর্তিবাসের আত্মবিবরণীটি কে প্রথম প্রকাশ করেন? কীর্তিবাসের আত্মবিবরণীটি প্রথম প্রকাশ করেন হারাধন দত্ত ভক্তনিধি। কীর্তিবাসের আত্মবিবরণীটি প্রথম প্রকাশ করেন হারাধন দত্ত ভক্তনিধি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম কীর্তিবাসের আত্মবিবরণীটি মুদ্রিত করেন? মুদ্রিত করেছিলেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর 10তম প্রশ্ন, কীর্তিবাসের আত্মবিবরণী বিষয়ক যে ছত্রটি রয়েছে সেটা উল্লেখ করো। কীর্তিবাসের আত্মবিবরণী বিষয়ক ছত্র হলো, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কীর্তিবাস, অর্থাৎ আদিত্যবার অর্থাৎ রবিবার আর শ্রীপঞ্চমী তিথিতে আর পূর্ণ মাঘ মাসে হচ্ছে কীর্তিবাসের জন্ম। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন পুনরাবৃত্তি করি তাহলে ষষ্ঠ প্রশ্ন, কীর্তিবাসের রামায়ণের নাম কি? কীর্তিবাসের রামায়ণের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। এটি কোন সময় লেখা? এটি হচ্ছে আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে লেখা। অষ্টম প্রশ্ন, কীর্তিবাস ওঝার কৌলিক উপাধি কি ছিল? কীর্তিবাস ওঝার কৌলিক উপাধি ছিল মুখোটি বা মুখোপাধ্যায়। নবম প্রশ্ন, কীর্তিবাসের আত্মবিবরণীটি কে প্রথম প্রকাশ করেন? কীর্তিবাসের আত্মবিবরণীটি প্রথম প্রকাশ করেন
হারাধন দত্ত ভক্তনিধি। আর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ নবম প্রশ্ন, কে সর্বপ্রথম কৃত্তিবাসের আত্মবিবরণীটি মুদ্রিত করেন? মুদ্রিত করেছিলেন ডক্টর দীনেশচন্দ্র সেন। দশম প্রশ্ন, কৃত্তিবাসের আত্মবিবরণী বিষয়ক ছত্রটি উল্লেখ করো। কৃত্তিবাসের আত্মবিবরণী বিষয়ক ছত্র হচ্ছে আদিত্যবাস শ্রীপঞ্চমী পূর্ণমাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস, অর্থাৎ আদিত্যবার মানে হচ্ছে রবিবার, শ্রীপঞ্চমী তিথিতে এবং পূর্ণমাঘ মাসে কৃত্তিবাসের জন্ম। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এরপর আমরা দেখব কৃত্তিবাস ওঝা সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। 11তম প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কার নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন? কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বর রূপবর্তীন বর্বক শাহের নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 12তম প্রশ্ন, কৃত্তিবাসের কাব্যের মোট শ্লোক সংখ্যা কত? কৃত্তিবাসের কাব্যের মোট শ্লোক সংখ্যা হচ্ছে 25,000। 13তম প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কাব্যটি কি ছন্দে লেখা? শ্রীরাম পাঁচালী কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। 14তম প্রশ্ন, কৃত্তিবাসের কাব্য কটি কাণ্ডে বিভক্ত? কৃত্তিবাসের কাব্য 7টি কাণ্ডে বিভক্ত, সেগুলি হলো আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, লঙ্কা, সুন্দর আর উত্তরকাণ্ড। 15তম প্রশ্ন, কৃত্তিবাস ও কবিধীমান সাম্য শান্ত জনপ্রিয় কোথায় কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে ধ্রুবানন্দের মহাবংশাবলীতে। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি। 11তম প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কার নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন? কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বর রূপবর্তীন বর্বক শাহের নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন। 12তম প্রশ্ন, কৃত্তিবাসের কাব্যের মোট শ্লোক সংখ্যা কত? কৃত্তিবাসের কাব্যের মোট শ্লোক সংখ্যা হচ্ছে 25,000। 13তম প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? শ্রীরাম পাঁচালী কাব্যটি কোন ছন্দে লেখা? শ্রীরাম পাঁচালী কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। 14তম প্রশ্ন, কৃত্তিবাসের কাব্যটি কটি কাণ্ডে বিভক্ত? কৃত্তিবাসের কাব্যটি 7টি কাণ্ডে বিভক্ত, সেটা হচ্ছে আদি, অযোধ্যা, অরণ্য, লঙ্কা, সুন্দর, উত্তরাখণ্ড। 15তম প্রশ্ন, কৃত্তিবাস ও কবিধীমান সাম্য শান্ত জনপ্রিয় কোথায় কথা বলা হয়েছে? ধ্রুবানন্দের মহাবংশাবলীতে কথা বলা হয়েছে। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এরপর আমরা দেখব কৃত্তিবাস ওঝা সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। কৃত্তিবাস ওঝা সম্পর্কিত 16তম প্রশ্ন হচ্ছে, কৃত্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার কে কথা বলেছেন? কৃত্তিবাস কবি বঙ্গের অলঙ্কার বলেছেন মাইকেল মধুসূদন দত্ত। 17তম প্রশ্ন, সপ্তদশ শতাব্দীতে কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম লেখো। সপ্তদশ শতকের কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম হলো ঘনশ্যাম দাস, ভবানী দাস, কৈলাস বসু, চন্দ্রাবতী প্রমুখ। 18তম প্রশ্ন, কৃত্তিবাস ছাড়া রামায়ণের একজন বিখ্যাত অনুবাদকের নাম লেখো। কৃত্তিবাস ছাড়া রামায়ণের একজন বিখ্যাত অনুবাদক হলেন অদ্ভুত আচার্য, তিনি হচ্ছেন উত্তরবঙ্গের কবি। কৃত্তিবাস সম্পর্কিত পরবর্তী প্রশ্ন, 19তম প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণ কি রস প্রাধান্য পেয়েছে? কৃত্তিবাসের রামায়ণে করুণ রস প্রাধান্য পেয়েছে। আর 20তম প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণের প্রধান বৈশিষ্ট্য কি? কৃত্তিবাসের রামায়ণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাঙালিয়ানা। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি। কৃত্তিবাস কবি বঙ্গের অলঙ্কার কে কথা বলেছেন? মাইকেল মধুসূদন দত্তের কথা বলেছেন। 17তম প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম লেখো। সপ্তদশ শতাব্দীর কয়েকজন রামায়ণ অনুবাদক হলেন ঘনশ্যাম দাস, ভবানী দাস, কৈলাস বসু, চন্দ্রাবতী প্রমুখ। 18তম প্রশ্ন, কৃত্তিবাস ছাড়া রামায়ণের একজন বিখ্যাত অনুবাদকের নাম লেখো। কৃত্তিবাস ছাড়া রামায়ণের একজন বিখ্যাত অনুবাদক হলেন অদ্ভুত আচার্য, তিনি হচ্ছেন উত্তরবঙ্গের কবি। আর 19তম প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণে কি রস প্রাধান্য পেয়েছে? কৃত্তিবাসী রামায়ণে করুণ রস প্রাধান্য পেয়েছে। 20তম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রধান বৈশিষ্ট্য কি? কৃত্তিবাসী রামায়ণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাঙালিয়ানা। তো এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। তো কৃত্তিবাস ওঝা সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি হলো, কৃত্তিবাস কার সভাকবি ছিলেন? সম্ভবত রাজা গণেশের সভাকবি ছিলেন, অথবা রুকনুদ্দিন বরবক শাহের সভাকবি ছিলেন। 22তম প্রশ্ন, কৃত্তিবাস তার রামায়ণের বিষয়বস্তু কোন জায়গা থেকে আহরণ করেছেন? কৃত্তিবাস মূলত তার রামায়ণের বিষয়বস্তু বাল্মীকি রামায়ণ থেকে রচনা করলেও এছাড়াও জৈমিনী ভারত, মার্কণ্ড পুরাণ, পদ্ম পুরাণ, অদ্ভুত রামায়ণ, দেবী ভাগবত ইত্যাদি গ্রন্থ থেকেও তার
রামায়ণের কাহিনী সংগ্রহ করেছেন। 23তম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রথম মুদ্রণ কবে কার উদ্যোগে হয়? কৃত্তিবাসী রামায়ণের প্রথম মুদ্রণ 1802 থেকে 3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে ডক্টর উইলিয়াম কোরির উদ্যোগে প্রথম মুদ্রণ হয়। আর 24তম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ কোথায় প্রকাশিত হয়? কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ 1830 থেকে 35 খ্রিস্টাব্দে পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারের সহায়তায় প্রথম মুদ্রিত হয়। তো কৃত্তিবাস সম্পর্কিত প্রশ্নগুলি আরেকবার রিপিটেশন করি। 21তম প্রশ্ন, কৃত্তিবাস কার সভাকবি ছিলেন? কৃত্তিবাস ছিলেন রাজা গণেশের বা রুকনুদ্দিন বরবক শাহের সভাকবি ছিলেন। 22তম প্রশ্ন, কৃত্তিবাস তার রামায়ণের বিষয়বস্তু কোন জায়গা থেকে আহরণ করেছেন? কৃত্তিবাস তার শ্রীরাম পাঁচালীর বিষয়বস্তু বাল্মীকি রামায়ণ থেকে সংগ্রহ করলে, এছাড়াও অদ্ভুত পুরাণ, মার্কণ্ড পুরাণ, জৈমিনীর ভারত, দেবী ভাগবত অন্যান্য জায়গা থেকে তার কাহিনী সংগ্রহ করেছেন। আর 23তম, কৃত্তিবাসী রামায়ণের প্রথম মুদ্রণ কবে কার উদ্যোগে হয়? 1802 থেকে 3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে ডক্টর উইলিয়াম কোরির উদ্যোগে প্রথম মুদ্রিত হয়। 24তম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ 1830 থেকে 35 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারের সহায়তায় প্রথম মুদ্রিত হয়। তো এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এবারে আমরা দেখব কৃত্তিবাস পূজা সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। 25তম প্রশ্ন, কৃত্তিবাস তার কাব্যে কোন কোন বিষয়ের সংযোজন করেছেন? কৃত্তিবাস তার কাব্যে যেসব বিষয় সংযোজন করেছেন সেগুলি হলো দস্যু রত্নাকর উদ্ধার, গণেশের জন্ম, কৈকেয়ীর বড় লাভ, হনুমান কর্তৃক রাবণের মৃত্যুমান হরণ, লবকুশ যুদ্ধ, শনির দৃষ্টি দশরথের রাজ্যে, আর ষষ্ঠ হচ্ছে তরণী সেন অহিরাবণ মহিরাবণ কাহিনী। 26তম প্রশ্ন, কৃত্তিবাস তার কাব্যে কোন কোন অংশ বাদ দিয়েছেন? কৃত্তিবাস তার কাব্যে যেসব অংশগুলো বাদ দিয়েছেন সেটা হচ্ছে কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বমিত্র বিরোধ, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয়স্তব পাঠ। 27তম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রথম গায়নকে? কৃত্তিবাসী রামায়ণের প্রথম গায়ন হচ্ছেন প্রসাদ দাস। 28তম প্রশ্ন, কৃত্তিবাসের কাহিনী প্রথম প্রকাশিত হয় কোন গ্রন্থে? কৃত্তিবাসের কাহিনী প্রথম প্রকাশিত হয় বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থে। আর 29তম প্রশ্ন, কৃত্তিবাস তার রামায়ণ রচনার কারণ হিসেবে কি বলেছেন? কৃত্তিবাস তার রামায়ণ রচনার কারণ হিসেবে বলেছেন, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত, অর্থাৎ লোকের বোঝাবার জন্য তিনি রামায়ণ রচনা অনুবাদ করেছেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কৃত্তিবাসে তার যে আত্মপরিচয় দিয়েছে সেটা তো উল্লেখযোগ্য কেন? কারণ হচ্ছে কৃত্তিবাসের আগে ইতিপূর্বে কোনো কবি তার ভণিতার নাম পর্যন্ত ব্যবহার করতে পারতেন না। কৃত্তিবাসী প্রথম তার আত্মপরিচয় দিয়েছিলেন শ্লোকের মধ্যে দিয়ে যে আদিত্যবার স্ত্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তিথির মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। তো তার পরবর্তীকালে তারই পদাঙ্ক অনুসরণ করে মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়রা ভণিতা ব্যবহার করেছেন। তো যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, কৃত্তিবাস তার কাব্যে কোন কোন বিষয়ে সংযোজন করেছেন? কৃত্তিবাস তার কাব্যে যেসব বিষয়ে সংযোজন করেছেন সেগুলি হলো দস্যু রত্নাকর উদ্ধার, গণেশের জন্ম, কৈকেয়ীর বড় লাভ, হনুমান কর্তৃক রাবণের মৃত্যুবান হরণ, লবকুশ যুদ্ধ, শনির দৃষ্টি আর দশরথের রাজ্যে, আর তরণী সেন মহিরামণ কাহিনী। আর কৃত্তিবাস তার কাব্যে কোন কোন অংশ বাদ দিয়েছেন? কৃত্তিবাস তার কাব্যে যেসব অংশ বাদ দিয়েছেন সেগুলি হলো কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বমিত্র বিরোধ, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয়স্তব পাঠ। 27তম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রথম গায়নকে? কৃত্তিবাসী রামায়ণের প্রথম গায়ন হচ্ছেন প্রসাদ দাস। 28তম প্রশ্ন, কৃত্তিবাসের কাহিনী প্রথম প্রকাশিত হয় কোন গ্রন্থে? কৃত্তিবাসের কাহিনী প্রথম প্রকাশিত হয় বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থে। আর 29তম প্রশ্ন, কৃত্তিবাস তার রামায়ণের রচনার কারণ হিসেবে কি বলেছেন? কৃত্তিবাস তার রামায়ণ রচনার কারণ হিসেবে বলেছেন, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত, অর্থাৎ লোকের বোঝাবার জন্য তিনি অনুবাদ সাহিত্য রচনা করেছেন। আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে কৃত্তিবাসের আত্মপরিচয় উল্লেখযোগ্য কারণ হচ্ছেন কৃত্তিবাসী প্রথম কবি যিনি তার কাব্যে আত্মপরিচয় দিয়েছেন শ্লোকের মধ্য দিয়ে। এর আগে ইতিপূর্বে কেউ তাদের কাব্যে ভণিতার নাম পর্যন্ত ব্যবহার করতে পারতেন না। তার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীকালে মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায় এবং অন্যান্য মঙ্গল কাব্যের কবি তারা তাদের কাব্যে
ভনিতা ব্যবহার করতে শুরু করেন। তো আজকের বাংলা সাহিত্যের ইতিহাসে অনুবাদ সাহিত্যের রামায়ণ মহাকাব্যের যে একজন বিখ্যাত অনুবাদক কীর্তিবাস ওঝা সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম তা এখানে শেষ করছি। নমস্কার।